নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদের একদম সরাসরি সম্প্রচার। প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান জবাব চাই জনতা শুরু করব আমরা। আজকে মূলত আমাদের যে বিষয়গুলোর উপর নজর রাখবো আজকের এই আলোচনা সভায়, যে বাংলাদেশের পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখেছি, হিন্দুদের উপর যে মর্মান্তিক নৃশংসভাবে যে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে সেই নিয়ে কিন্তু তার আঁচ কিছুটা বলা যেতে পারে আমাদের দেশেও পড়েছে। কার্যত আজকে মুখ্যমন্ত্রী সরাসরি একদম জানিয়ে দিয়েছেন যে এইরকম ভাবে যদি বাংলাদেশে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু মুখ বুজে আমরা কেউই বসে থাকবো না, একদম সরাসরি তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি নির্বাচনের ফল প্রকাশের পর আরো একটি ঘটনা, তৃণমূল শাসক দল তৃণমূলের এক কর্মী খুন হয় নন্দীগ্রামে। এই সমস্ত বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে এবং আজকের এই আলোচনা সভায় তিনটি রাজনৈতিক দলের যে সমস্ত প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন আমি একবার পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। আমাদের সাথে রয়েছেন তৃণমূল প্রতিনিধি রুদ্র সরকার, আমাদের সাথে রয়েছেন বিজেপি প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী এবং কংগ্রেস প্রতিনিধি হিসেবে রয়েছেন গৌতম সাহা। আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে মূলত যে বিষয়টা দিয়ে শুরু করলাম, একদম আমি যে নন্দীগ্রামের ঘটনাটা সেটাই পরে আসছি। একদম প্রথম যে বিষয়টাই যাব, যে বাংলাদেশের যা পরিস্থিতি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় প্রকাশ্যে বলেছেন যে যদি বিহার, কলকাতা, উড়িষ্যা দখলের কথা বলা হয়ে থাকে বাংলাদেশের তরফ থেকে, আমরা কিন্তু ললিপপ চুষবো না বসে বসে, একদম সরাসরি এই ভাষায় আক্রমণ করেছেন। আমি সবার প্রথম আমি দেবাশিস বাবুর কাছে যাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, কি বলবেন আপনি? শুভ সন্ধ্যা সবাইকে, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি। একটা কথা বলি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী অনেকদিন পরে বলেছে, বিধানসভায় যে কথা বলেছে, কথা শুনে খুব ভালো লেগেছে। যাই হোক, এতদিন ধরে যে বাংলাদেশে যে জিনিসটা চলছে, মানে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময় প্রভুর যে মানে জেল যাত্রা যেটা হয়েছে এবং মিথ্যে মামলা থেকে ফাঁসিয়ে জেল যাত্রা করেছে, তাতে মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা বলেছে, আমি তার জন্য মানে কি বলবো, তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং এটা আরো আগে বলা উচিত ছিল। যাই হোক, শেষ হলেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এই বক্তব্যে অতটা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অতটা গুরুত্ব দেওয়ার বিষয় না। দেখুন, ব্যাপারটা তো সেটা আমি শুনিনি, জানি না, কিন্তু যাক, শেষেরটা যাক ভালো হোক, এটাই চাই। প্রত্যেক মানুষের শুভবুদ্ধি সম্পন্ন হোক, সম্পন্ন মানুষের যাতে মানে শুভবুদ্ধিটা উদয় হয়, সেটাই চাই। ব্যাস এইটুকুই। আগামী দিনে চাইবো যে উনি যেন বাংলাদেশে যারা হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার উপর যেন উনি আরো কিছু বুদ্ধি দেন এবং পশ্চিমবঙ্গে যে আসতে এসে পড়েছে সেই ব্যাপারে উনি যেন একটুখানি আরো কড়াভাবে পদক্ষেপ করেন। কার্যত এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আপনারা একমত? একমত বলতে গেলে কি, ব্যাপারটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গেও যেটা হচ্ছে যে কলকাতা দখল করার যে ডাক দিয়েছে বাংলাদেশিরা, কলকাতা দেখুন, আমরা হাসি ঠাট্টা চলে উড়িয়ে দিচ্ছি, আমরা ফেসবুকে ট্রোল হচ্ছে, সবাই দিচ্ছে, আমিও দিয়েছি, অনেকেই দিয়েছে যে বাংলাদেশি কি করে বলবে। কিন্তু ঘটনা সেটা যদি বলা যায় যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা, মানে যে জেলা সেখানে হচ্ছে জিহাদিদের এখন পুরো একদম বসবাস শুরু হয়ে গেছে। এবং কলকাতাতে যদি দেখা যায়, কলকাতাতেও প্রচুর বাংলাদেশি লোক বসে আছে, তার দায়িত্ব নিতে হবে না? যাক, উনি বলেছেন যেটা ভালো, ঠিক আছে। আগামী দিন উনি যা বলেছেন সেই কাজটা করে, যাতে আরো মানুষ আমরা ভালো লাগবে। আমি কংগ্রেস প্রতিনিধির কাছে আসবো। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পাশাপাশি বাংলাদেশের মৌলবাদীরা যে ইসকনকে ক্যান্সারের সাথে তুলনা করেছে এবং বাংলাদেশ থেকে উপড়ে ফেলার হুমকি দিয়েছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া বার্তা দিলেন আজকে বিধানসভা থেকে। কি বলবেন? প্রথমে বলি শুভ সন্ধ্যা সকলকে। মুখ্যমন্ত্রী মাননীয় উনি যে বার্তা দিয়েছেন আজকে, আর একটা বিষয় আমি যোগ করে দেবো এর সাথে, আরও একটা কথা বলেছেন যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত রাজ্য একদম অক্ষরে অক্ষরে মেনে চলবে। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পরে ললিপপ চুষবেন না উনি এই কথাটা বলেছেন, বা ওনার প্রতিক্রিয়া যা দিয়েছেন নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাই। কিন্তু সবার প্রথমেই বলবো, দিদি মোদি এতদিন ধরে কি করছিলেন? বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলেছে। আমরা ইতিমধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে ইন্দিরা গান্ধীর সময়ের একটা পরিস্থিতির কথা কংগ্রেসের তরফ থেকে আমরা এটা বলতে চাই, যেটা ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী যখন মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন, সেই সময় বাংলাদেশের যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই যুদ্ধের সময় তখন 1 কোটি
বাংলাদেশি রিফিউজিকে ইন্দিরা গান্ধীজি সেই শেল্টার দিয়েছিলেন। ইন্দিরা গান্ধীজি বাংলাদেশে শান্তি আনার জন্য এক বড় ভূমিকা পালন করেছিলেন এবং মূলত শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান জেল থেকে ফিরিয়ে আনার জন্য ইন্দিরা গান্ধীজি বিরাট বড় ভূমিকা ছিল। তা আজকে সারা বিশ্ব মনে রাখবে। তা আজকে যখন বাংলাদেশের যখন এইরকম পরিস্থিতি, এরকম ভয়াবহ পরিস্থিতি, মানুষ যখন বিপন্ন, সংখ্যালঘু বলুন, হিন্দু বলুন, সর্বোপরি সকল স্তরের শ্রেণীর মানুষ যখন বিপন্ন পরিস্থিতিতে রয়েছে, আমরা কিনা যাকে বলি বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি, উনি আজকে কি করছেন? উনি তো বলেন উনি বিশ্ব নেতা। ওনার দরবারে আসার পরে ভারতকে সারা বিশ্ব চিনেছে, প্রত্যেকটি প্রকল্প দ্বারা ভারতকে বিশ্ব চিনেছেন। তো উনি এতদিন ধরে কি কি করছিলেন? এটা আমার বিজেপির কাছে, এটা আমার নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন। মোদীজি এই জবাব দিক। এবং দেখুন আজকে বিদেশ সচিব গেছেন, দীর্ঘদিন পরে মনে পড়লো। দেখুন একটা কথা পরিষ্কার বলতে হবে, দিদি মোদি ভাই ভাই, বাহার মে কুস্তি আর দিল্লি মে দোস্তি। একটি বিষয় দিল্লিতে দোস্তি তো ইন্ডিয়া জোটের মাধ্যমে আপনাদের সাথেও রয়েছে। হ্যাঁ, দিল্লিতে দোস্তি আমরা তো সকলকে নিয়ে চলতে চাই। এখানে মাননীয় করেন। আপনি দেখবেন মোদিজি ওখানে রিলায়েন্সকে নিয়ে প্রমোশন করছেন, হ্যাঁ, আদানিকে নিয়ে করছেন। সেরকম বাংলাতে যদি এটা আজকে আলোচনার বিষয় না, মাননীয় যিনি কিনা গোয়েঙ্কাকে নিয়ে করছেন, সিএসসির কি পরিস্থিতি এবং বাংলার মানুষ কিভাবে বিলের জন্য এক নাবিশ্বাস উঠে গেছে বাংলার মানুষের। তো এটা আজকে আলোচনার বিষয় না। তো সর্বোপরি এটা পরিষ্কার, মাননীয় এবং প্রধানমন্ত্রী যে পুতুল খেলা খেলছেন এবং আজকে এতদিন পরে ঘুম ভাঙলো না যে আমরা ললিপপ চুষবো না। আপনি ভাবুন তো, ইসকনের মন্দিরকে কিভাবে ভেঙেছে, কি করে এত বড় আস্পর্ধা হয়, যেখানে কিনা আমাদের বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি যিনি কিনা প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী থাকাকালীন কি করে আস্পর্ধা হয়? ইন্দিরা গান্ধী আমলে এই জিনিস হয়নি। এইভাবে ইসকনকে ভেঙে দিয়েছে, এইভাবে চিন্ময় প্রভু যেইভাবে আজকে যে এইভাবে হেনস্থার মুখে হতে হয়েছে, এই জিনিস কিন্তু বিশ্ব কোনোদিন আগে দেখেনি। তো এটা খুব অত্যন্ত দুঃখের বিষয়। তবে প্রশাসন যদি যেইভাবে কলকাতা দখল নেওয়া, বিহার দখল নেওয়া, এই যে ভয়ঙ্কর বার্তাগুলো দিচ্ছে, এই যে উস্কানোমূলক বার্তাগুলো দিচ্ছে, বা উস্কানি দিলে তার থেকে বিন্দু বিন্দুতে করে সিন্ধু, অনেক কিছু ঘটতে পারে, সাধারণ মানুষেরও জীবন বিপন্ন হতে পারে। অতএব প্রশাসন অবিলম্বে, আশা করব, সুবুদ্ধি হোক এবং এর বিরুদ্ধে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা। একদম। আমি এই একই বিষয় নিয়ে আমি শাসক দলের প্রতিনিধি রয়েছে, আমি তোমার কাছে আসবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় একদম কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশের আজ যেন এই রাজ্যে বা আমাদের দেশে কোনো জায়গায় না যায়, কোনো রকম ভাবে যেন কোনো অশান্তি আমাদের দেশে না ছড়ায়। কিন্তু বাংলাদেশ যে হুঙ্কার দিচ্ছে বা বাংলাদেশের তরফ থেকে হিন্দুদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে তার কড়া প্রতিবাদ করেছেন। তুমি দুই বিরোধী দলের বক্তব্য তুমি শুনলে, কি বলবে? প্রথমে সকলকে শুভ সন্ধ্যা জানাই এবং বলতে চাই, এই বাংলাদেশে যে চলছে আজকে এতদিন ধরে আমাদের বিদেশ নীতি কি হয়েছে, কি অবস্থা, সেখানে নরেন্দ্র মোদী তো সব ব্যাপারে মুখ খোলেন। আজকে আমাদের দেশে কিছু না হলেও সংখ্যালঘু প্রশ্ন এখন মাঝে মধ্যেই উঠে আসে, হিন্দু মুসলিম আসছে। 2024 সালে থেকে যেখানে বিজ্ঞান এত এগিয়ে গেছে, সেখানে হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি চলে না। তার মধ্যে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত ছিল। দুর্ভাগ্যবশত উনি হয়তো ঘুমাচ্ছেন বা কিছু, জানা যায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অবশ্যই যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো শুধু হিন্দু বা মুসলিম বিপদে পড়বে না, সমগ্র দেশবাসী, সমগ্র বাংলার মানুষ বিপদে পড়বে। তার জন্য আমাদের প্রশাসন প্রস্তুত আছে, দেখা যাক এবার কি হয়। না, একটা বিষয় তো বললে, কিন্তু পাশাপাশি আজকে বিদেশ মন্ত্রক বাংলাদেশের সাথে বৈঠকে গেছে এবং তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ইতিবাচক বৈঠক হয়েছে। তো আশা কি রাখছো যে আগামী দিন থেকে যে এই বাংলাদেশের পরিস্থিতি সেটা কিছুটা আশা করছি, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার যারা আছেন এবং ইংলিশ খানের যারা দলবলের লোকেরা আছেন, তাদের যা মনোভাব দেখা যাচ্ছে বিভিন্ন সময়, তাতে মনে হয় না ইতিবাচক কিছুই হবে। পরিস্থিতি দেখা যাক এবার কি হয়।
না, সরাসরি একদম ইসকনকে ক্যান্সারের সাথে তুলনা করে আমরা দেখেছি, সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে কার্যত ক্যান্সারের সাথে তুলনা করা হয়েছে। এবং এই বাংলাদেশের আলোচনার বিষয় তো আজকে থাকবেই, পাশাপাশি আরো একটা বিষয় যেটা দিয়ে আমরা শুরু করলাম, একদম এই রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর নন্দীগ্রামে শাসক দলের কর্মী তৃণমূল কংগ্রেসের সেই প্রতিনিধিকে খুন করা হয়েছে। এবং কার্যত স্বাভাবিকভাবে অভিযোগের তীর বিরোধীদের দিকে। আমি তোমার কাছে আসবো, আজকে তুমি সম্ভবত খবরটা দেখেছো যে নন্দীগ্রামে, হ্যাঁ, কি বলবে? শাসক দলের কর্মীকে খুন হতে হচ্ছে বিরোধী দলের কাছে, এটা মানে কার্যত নজিরবিহীন। কারণ ওখানে শুরু থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম ভাবে দুর্নীতি করেছেন এবং লাইট নিভিয়ে লোডশেডিং এর মাধ্যমে ভোটে জিতেছিলেন। বিভিন্ন কারণে ওখানে বিজেপি কিছুটা হলে নিজেদের ক্ষমতায়ন করেছে, ফলে শাসক দলের উপর নিত্য নতুন অত্যাচার সামিল হচ্ছে। এবার এদিকে নজর রাখতে হবে যে কিভাবে কি হচ্ছে। আমাদের দলের বিরোধিতা করছে, আইনি ভাবে লড়াই করবে। শুভেন্দু অধিকারীদের মতো তো আমাদের দল গুন্ডা মস্তানদের নিয়ে চলে না। আমি এই একই বিষয় নিয়ে আমি সুভাষিস বাবুর কাছে যাবো, মাফ করবেন, দেবাশিস বাবুর কাছে, যে কি বলবে যে এই যে শাসক দলের কর্মী খুন, অভিযোগের তীর বিজেপির দিকে দেওয়া হচ্ছে। শাসক দলের কর্মী খুন, বিজেপির দিকে আঙুল উঠছে, এটা তো মানে হয়েই আসছে। শাসক দল শাসক দলকে মারছে। এখন তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় খুনোখুনি যেটা হচ্ছে তাই দেখি আমরা টুবি খুলে। আর অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে খুব একটা কর্ণপাত করি না, কারণ শাসক দলের হাতেই মরছে, ঠিক আছে? তো ন্যাচারালি এখন এনারা বলবে যে শুভেন্দু অধিকারী লোডশেডিং এ জিতেছে, শুভেন্দু অধিকারী ক্ষমতায়ন করেছে। ভাই, তোমরা তো দীর্ঘ 13 বছর 14 বছর রাজত্ব করছো, তাহলে কেন পারোনি নিজেদের ক্ষমতা ধরে রাখতে? ঠিক আছে, আজকে মানুষ এই শাসক দলকে চাইছে না, মানুষ এই তৃণমূল সরকারটাকে চাইছে না, যার ফলে আজকে এই ঘটনাটা ঘটছে। এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এ সব হচ্ছে অন্তর্কল হয়ে যায়। অন্তর্কলতে আজকে জিনিসটা হচ্ছে প্রত্যেক জায়গায়, সব জায়গায় দেখুন, আপনি দেখুন সব চারিদিকে যা যাচ্ছে মুখ্যমন্ত্রী সবটাই ম্যাক্সিমাম তৃণমূল হাতে পা করেছে, ঠিক আছে? এখানে ওই বিজেপি বলে দাগিয়ে দেওয়ার কোনো গল্প নেই, এখানে বিজেপি কোনো মানে ভূমিকাই যা হয়েছে এটা তুমি হাত তুলে যাবো, একদম অন্তর্কলহের জন্য এই ঘটনা বলছেন। আমাদের দলে অন্তর্কলহ নেই কোথাও। যা হয় সেগুলো দেখা যায় হয়তো যারা ভেতর থেকে মনে মনে বিজেপি করছে তারা যাওয়ার আগে অন্তর্কলহ করছে, সেটা আমরা 2019-এই দেখেছি। নন্দীগ্রামের ঘটনার পেছনে আজকে যিনি আছেন তাকেই দেখেছি অন্তর্কলহ কিভাবে তৈরি করতে হয়। এবং উনি বলছেন যে ভাঙড়ই দেখা যাচ্ছে, ভাঙড়ের সভাপতি বললে আরাবুল ইসলাম, কিছু ছোট আরাবুলের গাড়ি সার্চ হচ্ছে, বলছে কি অস্ত্র পাওয়া গেছে, কি পাওয়া যাচ্ছে? আরাবুল ছেলে বলছে কটা স্টিক, ওই পতাকা লাগানো স্টিক, কিন্তু পুলিশ বলছে হকি স্টিক, বাঁশ, রড এসব পাওয়া যায়। যাই হোক, সেটা তো আমি একদম আপনার সাথে একটা বিষয় যোগ করবো। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তাদের দলীয় অন্তর্দলীয় বৈঠকে বলেছেন যে দলের শেষ কথা একমাত্র আমি। এটা মানে কিছুটা কি ব্যাপারটা তো গোষ্ঠী কলহটাকে কিছুটা পোস্ট তো একটাই, বাদ বাকি সব তো ল্যাম্প পোস্ট, তো তাদের বলবি। তো মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী দেখছে এখন রাস্তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে একটু তোমার কাছে আসবো। মুখ্যমন্ত্রীকে আলাদা করে নতুন করে হুইপ কার্যত জারি কেন করতে হচ্ছে যে আমি দলের শেষ কথা? তিনি একদম তার হাতে সৃষ্টি দল, তিনি শেষ কথা, এটা প্রত্যেকেরই জানা উচিত। আবার তাকে এটা নতুন দলে অনেকের কোনো জায়গায় কি তার শেষ কথা এই জিনিসটা থাকছে না? কোনো জায়গায় কি তার কথার বাইরেও কোনো কাজ হচ্ছে না? হয়তো দলে নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা হতে পারে। অনেকে হয়তো নিজেদের আলাদা করে দেখতে চাইছেন, বা দলে অনেক জায়গায় বিচ্ছিন্নতাবাদী তৈরি হতে পারে, সেই জন্য বলেছেন। কিন্তু শুরু থেকে শেষ দল মমতা ব্যানার্জি নির্ভর, ভবিষ্যতে অভিষেক ব্যানার্জি নির্ভর হবে। আমাদের দল তো ব্যক্তি নির্ভর। তোমাকে আবার এক্ষুনি কিন্তু বসিয়ে দেবে, তুমি মুখপাত্র আসলে বসতে হবে না। কারণ হুমায়ুন কবিরকে দেখেছি আমরা কিভাবে থ্রেট করেছি। হুমায়ুন লাস্টে কাঁদতে কাঁদতে বলেছে আমি তার দিদি যা বলবো তাই শেষ কথা। সৌগত রায়, হুমায়ুন কবির, বলো না তুমি দলের শেষ কথা বলো না। অভিষেক বাজি নাম বলে বলতে দেখলাম তো দলটা মানে কি বলবো, কোথায় নিজে হাতে খেয়ে নিল। ওরকম ব্যাপার না, এটা তো আপনারা অন্যভাবে দেখছেন। না, আমরা অন্যভাবে দেখছি না, খবরে দেখাচ্ছে ভাই। হুমায়ুন কবির বলেছিল যে আমাদের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র অভিষেক বাজিকে দেওয়া হোক, ঠিক আছে? তৎক্ষণাৎ দেখলাম যে তাকে সাসপেন্ড করা হলো। এটা তার ব্যক্তিগত, বলে না, বললে তোমার মুখপাত্র পত্র চলে যাবে, ঠিক আছে? দেখো সাবধানে। আমি গৌতম বাবুর কাছে এই বিষয়টা নিয়ে আসবো। একদম তুমি শুনলে যে কার্যত এই খুনের ঘটনা ঘিরে একে অপরের বিরোধীরা বলছে গোষ্ঠী কলহ, এবং যে দল শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির তরফ থেকে এই ঘটনা। আমি প্রথমেই বলবো, দেখুন
কারোর মৃত্যু এটা কখনোই আমরা কাম্য না, সে যেই দলই করুক না কেন, সে তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, যেই করুক। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেটা আমি প্রথমেই বললাম, একটাই কথা, বাইরে কুস্তি দিল্লিতে দোস্তি। এরা এই মোদি এবং দিদি যে খেলায় নিজেরা মেতেছে, প্রথম কথা হচ্ছে ধর্ম নিয়ে একটা বিরাট বড় বিভাজনের রাজনীতি চলছে। এক পক্ষ সংখ্যালঘু নিয়ে, এক পক্ষ হিন্দু নিয়ে। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে আজকে যখন এরকম পরিস্থিতি, সেখানে আজকে এই যে খুন হয়ে যাচ্ছে, হ্যাঁ, নিজেদের নিচের তলার শ্রেণীর কর্মীরা খুন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এদের নেতা নেত্রীদের এদের কোনো সেই বিষয় নিয়ে এদের কাছে, না বিজেপির কাছে না তৃণমূলের কাছে, এটা কর্মী সম্পদই নয়। প্রথম কথা মাথায় রাখতে হবে, বিজেপি একটা কোম্পানি। আমরা বলি বিজেপি ইজ অ্যান অর্গানাইজেশন। দল হলে দলের কাছে কর্মী সম্পদ, হ্যাঁ, আমাদের কাছে আমাদের কংগ্রেসের কর্মীরা সম্পদ। আপনারা দেখবেন আমাদের পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের প্রার্থীকে খুন করা হয়েছে। প্রার্থীর বাবা প্রার্থীর লাশ সামনে রেখে নির্বাচন করার পর সেই লাশের উপর মাটি দেয়। এই কথার সাথে জুড়বো যে আপনি বলছেন আপনাদের কাছে কর্মীরাই সব। নিশ্চয়ই। তো আমরা দেখেছি সিপিএম এর হাতে, বামেদের হাতে আপনাদের কংগ্রেসের বহু কর্মী কে খুন হতে হয়েছে। নিশ্চয়ই। তারপরেও আপনারা সেই বামেদের সাথে কিন্তু হাত মিলিয়েছিলেন কোন একটা। তাহলে সেই জায়গায় কি দাঁড়িয়ে তাহলে কর্মী, আমাদের কর্মীরা আমাদের সম্পদ। দেখুন, যখন ইন্ডিয়া জোট হয়, যখন আমাদের হাইকমান্ড, আমাদের নিশ্চয়ই আমাদের একটা শৃঙ্খলাবদ্ধ দল, জাতীয় কংগ্রেস সর্বভারতীয় দল, এবং আমরা দেশের স্বার্থে, আমরা রাষ্ট্রের স্বার্থে সেখানে আমরা সকল দলকে আমরা আহ্বান জানিয়েছি যে এক মঞ্চে আসার জন্য। তো সেই সূত্রে সর্বভারতীয় দলের ক্ষেত্রে সেখানে বামফ্রন্ট এসছে, সেখানে তৃণমূল জোট আমরা কিন্তু দেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমাদের কর্মীরা আমাদের সম্পদ। সেখানে সিপিএম এর সাথে আমাদের কোনো আলাদা কোনো সমঝোতা নেই, কারণ আমরা পঞ্চায়েতে আমরা একা লড়েছি। তো প্রয়োজনে আমরা একা লড়বো, সেটা কোনো বড় বিষয় নয়। দল যেটা, আমাদের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মাথা পেতে নেব। আপনারা দেখেছেন নির্বাচনের সময়ও আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছে আমরা তৃণমূলের সাথে কোথাও আমরা যেতে চাই, যেখানে বাংলায়, কারণ আমরা বাংলায় রাজনীতি করছি, আমাদের কর্মী বাংলায় খুন হচ্ছে। স্বাভাবিকভাবে যারা বাইরে আছে তাদের পক্ষে সেটা তাদের চোখে পড়ছে না, কিন্তু আমরা আমাদের কর্মী খুন হচ্ছে, আমরা সেখানে তাদের সাথে হাতে হাত মিলিয়ে চলবে, এটা কখনো হতে পারে না, এবং আমরা সেই পথে আমরা যাবো না। তো এইটা বিষয় হচ্ছে আজকে যে খুন হলো, হ্যাঁ, আপনি দেখবেন নির্বাচনের সময়, যখন লোকসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জি, আগামী দিনে এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই দলটাই থাকবে না, কারণ তো সেই সময়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটাই তৈরি করেছেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। আপনি দেখবেন প্রত্যেকটা সংগঠনের সাথে কংগ্রেস জড়িত, স্যার নেমে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থেকে কংগ্রেস নামটা ছেড়ে নিজের দল তৈরি করুক, দেখবেন দলটা ধুয়ে পড়ে মুছে গেছে। তো কর্মীদেরকে কংগ্রেসই তো বঙ্গে মুছে গেছে। কংগ্রেস বঙ্গে মুছে যায়, কংগ্রেস কোথাও মুছে যায়নি। আমাদের কতগুলো লোকসভায় আমাদের কতগুলো সাংসদ আছে, কতগুলো বিধায়ক আছে, এবং তৃণমূলকেও সেটা ভাবতে হবে কতগুলো আছে। ছিল অল ইন্ডিয়া পার্টি থেকে তো আবার রিজনাল পার্টি হয়ে গেছে, কিন্তু সেটা বড় কথা। কংগ্রেস কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আমাদের দেখুন জোয়ার ভাটা, রাজনীতিতে জোয়ার ভাটা খেলা আছে, সেটা নিয়ে আমাদের কাছে কোনো সেই তো অস্তিত্ব বাঁচাতে গিয়ে এখন সিপিএম এর সাথে হাত মেলাতে হয়েছে। প্রত্যেকটা নেতাকে কংগ্রেস থেকে নেতা চুরি করতে লাগে কেন? প্রত্যেকটা নেতা কংগ্রেসের থেকে আসে চুরি করতে, এটা চুরির প্রশ্ন না, যারা ইচ্ছুক চলে এসেছে, কারণ কংগ্রেসে নীতিগত অসুবিধা হচ্ছিল বলে অনেকে চলে এসেছে। অসুবিধা নেই, প্রত্যেকটা নেতাকে আপনি দেখবেন যখন নির্বাচন হয়, আমি নিজে ইনচার্জ ছিলাম পঞ্চায়েত নির্বাচনে, হ্যাঁ, মেরে মেরে প্রার্থীদেরকে মারা হয়েছে, পঞ্চায়েতের প্রার্থীদেরকে মেরে মেরে তাড়ানো হয়েছে, ভোট লুট করা হয়েছে। তো লুঠের রাজনীতি, এই যে আজকে বলছে এত লক্ষ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে, কোথায় অত লক্ষ লক্ষ ভোট? সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠুভাবে গণনা হোক, আসল রাজনীতি বেরিয়ে যাবে। খুন তো সেখান থেকেই হচ্ছে, সেম ঘটনা এখানে ঘটছে, এটা নতুন কিছু নয়। আমি আরো একটা বিষয়, এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী এই বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবে? সমবায় যে ব্যাংকের ভোট, সেখানেও এবারে কেন্দ্রীয় বাহিনী থাকবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনীটা তো সব জায়গায় লাগু করেছে, কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও ভোট লুট হয়। তো যতদিন না দিদি মোদির যে সেটিং আছে, এটা মানুষের কাছে পরিষ্কার, সারা বাংলার মানুষ জানে, আজকের দিনে সারা বিশ্বের মানুষ জানে। তো তার থেকে এটা পরিষ্কার, যতই কেন্দ্রীয় বাহিনী বসানো হোক, কেন্দ্রীয় বাহিনী চোখের সামনে থেকে ভোট লুণ্ঠন হচ্ছে।
কেন্দ্র ভোট ইভিএম এর 1 ঘন্টা আগে যখন ভোট শেষ হয়ে যাবে তার 1 ঘন্টা আগে ভোট হচ্ছে। তো কেন্দ্র বাহিনী থাকলে আমরা নিশ্চয়ই আশা করব, কারণ আমরা আমাদের কেন্দ্রীয় বাহিনী পুলিশ প্রশাসনের উপর আশা করব যে তারা সুষ্ঠুভাবে সুরক্ষা দিয়ে ভোটটা করাবে। তবে এটা খুব প্রশ্নচিহ্নের বিষয় যে কেন্দ্র বাহিনী আর রাজ্য সরকারের এই যে দুই খেলা, হ্যাঁ, মোদি দিদির খেলায় আজকে সবকিছু মিলেমিশে এক হয়ে গেছে। আমি দেবাশিস বাবুর কাছে, হ্যাঁ, ওই যে উনি যে বলছেন যে দিদি মোদি সেটিং, দিদি মোদি সেটিং, দিদি এক, দিদি মোদি, ভালো কথা। এই রিসেন্ট ভোট হয়ে গেল মহারাষ্ট্র আর বোধহয় ঝাড়খণ্ডে সেখানে জিতে জেএমএম কংগ্রেস জোট, অ্যালায়েন্স জোট। খবরে দেখলাম সেখানে একটি চ্যানেলে পরিষ্কার লেখা আছে, ওই যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্ত সোরেন যখন মুখ্যমন্ত্রী আবার শপথ নিয়েছেন, সেই সময় দেখলাম যে ওই চেয়ারটাতে মানে প্রধান আকর্ষণে মূল মধ্যমণি হচ্ছে মমতা ব্যানার্জি, সেখানে কংগ্রেসের নেতা রয়েছে। সেটা যাই হোক, ওনারা বলছেন দিদি মোদি সেটিং, অ্যাকচুয়ালি সেটিংটা ওই সেই দিল্লিতে বসে খাওয়া, দিল্লির লাড্ডু খেয়েছে, ব্যাঙ্গালোরে গিয়ে বসে এতে খেয়েছে, আবার মহারাষ্ট্র গিয়ে খেয়েছে। আমাদের নেতারা তো সেটা খায় না, সেখানে পিছনে দাঁড়িয়ে থাকে। সেটিংটা রাহুল গান্ধীর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকে, কারণ রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়ায় না। একটা কথা বলি, রাহুল গান্ধীর পাশে একপাশে মমতা ব্যানার্জি, একপাশে ইউজে জায়গা আছে, সিকিমের লোক নেই, তাহলে বলতে পারবে। তো সেটিংটা কাদের সঙ্গে কাদের সেটা বলে লাভ নেই। দীর্ঘদিন ধরে কংগ্রেসের কর্মীরা সিকিমে মার খেয়েছে, কংগ্রেসের সঙ্গে সেটিং হয়ে গেছে, জোট হয়ে একদম, এটা আমি একদম 2016 সাল থেকে। যাই হোক, এ বলে লাভ নেই। এবারে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ সমিতির বললেন না যে ইন্দিরা গান্ধী, হ্যাঁ ইন্দিরা গান্ধী অবশ্যই করেছে, 71 সালে কি করেছে সেটা সবাই, তখন হয়তো আমি জন্মাইনি, অনেকেই জন্মাইনি, শুনেছি, বাবা মাঙ্গু শুনেছি। কিন্তু ঘটনা কি জানেন, সেই সময়টা ছিল যে ভারত পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ঠিক আছে, সেটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই সময় যুদ্ধে ভারত বা বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ভারতবর্ষকে সাহায্য করেছে। আর বর্তমান দিনে যেটা চলছে সেটা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ থেকে যেটা বাংলাদেশ ছিল সেকুলার কান্ট্রি, সেকুলার কান্ট্রি থেকে ওরা চাইছে একদম কমপ্লিটলি ইসলাম কান্ট্রি, যার ফলে আজকে এই ঘটনা ঘটছে। এখানে উনি যে বললেন তা দিদি মোদিজি কি করছেন কি করছেন, দেখুন মোদিজি যেটা করা সেটা, আজকে বিদেশ সচিব যেখানে গেছেন সেখানে বসে দাঁড়িয়ে প্রচ্ছন্ন ভাষায় বলে দিয়েছে এই জিনিসটা চলতে পারে না, চলতে দেওয়া যায় না, ঠিক আছে, হিন্দু অত্যাচার করে সেটা চলতে দেওয়া যায় না। আমি এক্ষুনি খবর দেখে এসেছেন। তো দেখুন এই বার্তার পর কি মনে হয় বার্তা দিয়ে দেওয়ার পরে কি হবে না হবে সেটা পরের কথা। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি একটা কথা বলুন তো, আজকে দাঁড়িয়ে, ঠিক আছে, আমি সেদিকে দেখলাম কংগ্রেস একটা মিছিল বার করেছে, শান্তি মিছিল, সমস্ত মানে বিশ্ব শান্তিতে, আমতলা থেকে ফিরছিলাম, দেখলাম ঠাকুরপুরতে মিছিল পেয়েছে। কিন্তু আলটিমেটলি বলুন তো, আজকে বাংলাদেশে হিন্দুদের পিছনে কারা আছে? কোন দল আছে? কেউ নেই। কারণ এরা যতই যাই হোক না কেন, ইরাক জ্বললে, ইসরায়েল জ্বললে, সিরিয়া, এদের ব্যাপারে এরা সবসময় কেঁদে ভাসায়, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, কজন মানুষ দেখুন রাস্তায় নেমেছে, কজন মানুষ নেমেছে। আর দ্বিতীয় কথা যে 71 সালে উনি বললেন যে 71 সালে ভারতবর্ষে, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কুণাল ঘোষকে আমরা দেখেছি রাস্তায় নেমেছেন উনি এই প্রতিবাদে, কবে নেমেছেন হিন্দুদের আজকে, হ্যাঁ আজকে তার আগে দুদিন আগে নেমেছিল, মমতা ব্যানার্জি বলার পরে শুরু থেকেই নেমেছিল, মমতা ব্যানার্জি বলার পরে, যাই হোক, এবং বিজেপি যেটা কংগ্রেসকে টার্গেট করবে। উনি বললেন যে 1 কোটি হিন্দুকে দিয়েছিলেন। তারপরে বোধহয় উনি বক্তব্য শোনেনি, বক্তব্যটা আপনি পারলে একটু গুগলে সার্চ করে দেখে নেবেন। ইন্দিরা গান্ধী কিন্তু তারপরে বলেছিল যে একটা হিন্দু বলি আমি, যে 1 কোটি মানুষ, আমি বলে 1 কোটি যে মানুষকে যে শেল্টার দিচ্ছিল ইন্ডিয়াতে, বলেছিল যে আমার দেশে কোন একটি ইতালির একটি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের সাথে সম্প্রচার হয়েছিল, যে আমার জিজ্ঞেস করেছি যে এত মানুষকে আপনি কি করবেন। উনি তখন বলেছিলেন, সব তখন ভারতবর্ষ সত্য স্বাধীন হয়েছে, বেশি দিন হয়নি, বলেছিলেন যে আমার দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই, পর্যাপ্ত পরিমাণে বাসস্থান নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, সবকিছু নেই। তো বাংলাদেশের পরিবেশ ঠিক হয়ে গেলে সবাইকে ফিরে যেতে হবে। যাই কে ফিরেছে না ফিরে সেটা পরের কথা। বর্তমানে উনি যে বলছে এতে এখন ভারতবর্ষের যা লোক সংখ্যা আছে, ঠিক আছে, সেই অবস্থায় আমরা কিন্তু কাউকে রাখাটা আমাদের খুব চাপে ভারতবর্ষের পক্ষে, কারণ আমাদেরই জনসংখ্যা ফুটছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন যদি চাপ আসে, এখন দেখতে হবে যে আমাদের সরকার, রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, মিলিতভাবে এই কাজটা করতে হবে যাতে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায়, ঠিক আছে, যাতে আমাদের দেশে কোনো আজ না পড়ে, এখানে কোনো ঝগড়া ঝান্টি। মুখ্যমন্ত্রী আজকে এই বার্তা দিয়েছেন, প্রত্যেকেরই উচিত এই ব্যবস্থাটা যাতে বেরোনো যায় এবং আমাদের দেশেও যাতে কোনো সমস্যা না হয়,
সেটা চাই, কারণ এখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই। কিছু পেপার হয়তো লিখছে বা কিছু খবর প্রকাশিত হয়েছে কোনো জায়গায় যে সাম্প্রদায়িকতা এখানে। দেখুন, আমার একটা পরিচয় কথা, আজকে স্বাধীন হওয়ার পরে দেশ যখন ভারতবর্ষ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পাকিস্তানে ছিল 24% হিন্দু ছিল, আজকে কয়েক লাখ পড়ে আছে। তাহলে হিন্দুগুলো কোথায় গেল? মরে তো যায়নি বা মঙ্গল গ্রহে চলে যায়, ঠিক আছে। আজকে বাংলাদেশে যখন স্বাধীন হয় তখন 34%, আজকে সেটা 8% থেকে আজকের ডেটে কত হবে তার ঠিক নেই। তো কিন্তু আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে। তো আমরা সবাইকে শান্তিতে রেখেছি, ভালোভাবে রেখেছি, দুধে ভাতে রেখেছি। তো আমরাও চাই যাতে বাংলাদেশ সরকার যাতে সংখ্যালঘু ঠিকঠাক রাখে এবং এই ব্যবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারে, সেটা সব থেকে বড়। আমি গৌতম বাবুর কাছে যাবো। আপনি তখন বলছিলেন দাদার বক্তব্যের সাথে। দেখুন, জাতীয় কংগ্রেস কিছু করেনি, জাতীয় কংগ্রেসের সবকিছু সৃষ্টি নিয়ে বারবারই এটা বিজেপি পুরনো রূপ আছে যে প্রত্যেক বিজেপি নেতাটাই খালি বলেন কংগ্রেস কি করেছিল, কংগ্রেস কি করেছিল। তো আমার মতে কংগ্রেস কি করেছিল সেটা না ভেবে আগামী দিনে কি করা যায় সেটা বিজেপির পক্ষে ভাবলে ভালো। এবং আগামী দিনে এই যে বারবার বলা হচ্ছে যে যখন ইন্দিরা গান্ধীজি যেই সময় মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যা ভূমিকা ছিল সেইটাকে আলোচনা বিষয়টাকে কিভাবে কংগ্রেস কি করেছিল সেইটাকে তুলে ধরে নিজেদের যা করেনি সেটাকে লুকিয়ে না রেখে যদি অবিলম্বে যে ব্যবস্থা করা যায়, এই সংখ্যালঘু, শুধু সংখ্যালঘু কেন, সংখ্যালঘু হিন্দু প্রত্যেকে নিপীড়িত। আজকে যেইভাবে ইসকনকে ভেঙে দিয়েছে, ইতিহাসে কোনোদিন দেখেছেন ইসকন এইভাবে ভাঙা হয়েছে? তো এটা ভাববার বিষয় এবং ভয়ঙ্কর বিষয়। একদম ইতিহাসে দেখেনি, আজকে যেটা বলছেন এত বড় সাহস কি করে হয় যে ইসকনকে তারা ভেঙে ফেলে। এবং দেখেছি ওই বাংলাদেশের এক টিভি চ্যানেলে সেখানে বলছে ইসকনকে আমরা চূর্ণ করে দেবো এবং অত্যন্ত কুৎসা ভাষায় ব্যবহার করে, নোংরা ভাষা ব্যবহার করে বাংলাদেশের টিভি চ্যানেলে তারা সেগুলো সম্প্রচার করে, সেটা আমরা দেখেছি। তো এরপরে আলাদা করে কিছু বলার থাকে না যে এত বড় স্পর্ধা কি করে হয় একটা দেশ সম্বন্ধে এবং ইসকন সম্বন্ধে এরকম ধরনের মন্তব্য করা। দেখুন, ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে উনি বললেন না কংগ্রেস কি করেছে, আজকে যে ফলটা ফলছে না বাংলাদেশ আর পাকিস্তানে, এটা জন্য দায়ী কংগ্রেস, দায়ী কংগ্রেস। যদি দেশটা যদি ভাগ যদি না হতো তাহলে এই জিনিসটা হতো না। দেশটা ভাগ হওয়ার ফলে আজকে এই সমস্যাটা জিয়ে রয়েছে। কারণ আপনি বলুন তো আজকে দেশটা ভাগটা হয়েছিল কার ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। মুসলিম যেন আলাদা কান্ট্রি ছিল। আজকে এই পাকিস্তান যেটা হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম টোটালটা মুসলিম কান্ট্রি হিসাবে হয়েছিল। আর এটা কি আমরা সেকুলার, হ্যাঁ ভালো, ঠিক আছে, সেকুলার, আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই, ঠিক আছে। কিন্তু এই যে দ্বন্দ্বটা আজকে যে টিকিয়ে আছে এখনো পর্যন্ত 1947 সালে স্বাধীন হওয়ার পরে আজকে 2024 এই যে এতগুলো বছর টিকিয়ে আছে, এটা একমাত্র জন্য দায়ী হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস। সেই সময় যদি দেশটা না ভাগ হতো তাহলে আজকে এই সমস্যা কিচ্ছু থাকতো না। সেটা কখনোই না, একদম কথা অতীতের। কারণ দেখুন, যদি এই সময় কি হয়েছিল, সেই সময় বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের উপরে তারা দেশ চালিয়েছে, মানুষ সাথে থেকেছে। দেশ চালায়নি ভাই, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি জাতীয় আজকে দেশ তৈরি যখন স্বাধীনতার থেকে শুরু করে কংগ্রেস আজকে 100 বছরে কংগ্রেস যা কিছু করেছে, বিজেপি সবকিছু নিয়ে সমস্যা। তো সেটা বড় কথা না, সেটা চলতেই থাকবে, কারণ বিজেপি সবকিছুতে কংগ্রেসের ইতিহাস টেনে নিয়ে কংগ্রেস এটা করেনি ওটা করেনি। তো এইটা কথা না, বর্তমান পরিস্থিতি যাতে শান্তি হয়। এই যে কলকাতা নিয়ে এই যে জেহাদি আক্রমণ, এই যে কলকাতা, আমাদের বিহার, যাই হোক, অবিলম্বে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সরকার যেন শুভবুদ্ধি সম্পন্ন হয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়, এটাই আমরা চাই। আমি দেবাশিস বাবুকে একটা প্রশ্ন করতে চাইবো যে অবশ্যই আপনি যে বিষয়টা বলে যদি ভাগ না হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না, কিন্তু যখন সেই দিকে আমরা যাচ্ছি না, এখন যখন এই সমস্যাটা তৈরি হয়েছে, বিদেশ মন্ত্রক, আমরা যদি আন্তর্জাতিক বিদেশ মন্ত্রক আমাদের ভারতের যে যিনি রয়েছেন তার তো উচিত যে বিভিন্ন দেশের সাথে যে আমাদের ভারতের সম্পর্কটা সেটাকে নিবিড় এবং ভালো রাখা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এইরকম একটা ঘটনা কেন হলো, এই ঘটনাটা এত দিন কেটে গেল, আমরা দেখেছি প্রায় 1 সপ্তাহের উপরে এরকম ঘটনা চলেই যাচ্ছে, ভারতের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কেন এই একটা ঘটনা ঘটার পরেই কোনো ভারতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো না? ভারতের হাতে কিন্তু এখন অনেক সামরিক ক্ষমতা থেকে শুরু করে রয়েছে, যেটা দিয়ে বাংলাদেশকে
অন্তত শিক্ষা দেওয়া যেত, সেটা কিন্তু ভারত করেনি। একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। দেখুন, বিষ বৃক্ষ যদি আপনি পুঁতে দেন, তাতে কিন্তু মিষ্টি ফল বেরোবে না, ভালো অমৃত বেরোবে, তাতে বিষই বেরোবে, ঠিক আছে। তো বিষ বৃক্ষটা 1947 সালে সেই সময় পুঁতে গেছে, তো আজকে সেই যায় সেই গাছ থেকে বিষ ফলই পড়ছে। যাই হোক, এবারে ঘটনা হচ্ছে যে আপনি সমরাস্ত্রের কথা বলছেন। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা যেহেতু প্রতিবেশী দেশ, এটা আমাদের রাজ্যের কোনো ব্যাপার না বা দেশের কোনো ব্যাপার না, ইন্টারন্যাশনাল ব্যাপার। তো হঠাৎ করে যদি সমরাস্ত্র দিয়ে যদি ভারতবর্ষ আক্রমণ করে, সেখানে অনেকগুলো সমস্যা তৈরি হয়। সমস্যা, ভারতও একটা শক্তিশালী দেশ, 1 নম্বর। চতুর্থ শক্তিশালী দেশ এই মুহূর্তে বিশ্বের, ঠিক আছে। চায়না আছে ওদিকে, যেহেতু চায়না সাপোর্টটা পাচ্ছে না না, অন্তত ভয়, বাংলাদেশকে অন্তত আমি ভয় ভয়ের পাওয়ার কথা মতো তো- ভয়ের কথা বলছি, আমি বলছি যে চায়না ওদিকে আছে, চায়না সাপোর্টটা টোটালি পাচ্ছে এখন বাংলাদেশ। এদিকে পাকিস্তানের পরমাণু সংযোগ হতে হতে ন্যাচারালি যুদ্ধ বাদলে, দেখুন যুদ্ধটা, আমার মনে হয় যুদ্ধ কিন্তু সব সমস্যার সমাধান হয় না। যুদ্ধতে সব সমস্যার সমাধান কখনো হতে পারে না। যুদ্ধতে কিছু প্রাণহানি হবে, সেটা আমারও হবে, সেটা ওদেরও হবে, ঠিক আছে। আমাদের কিছু ক্ষয়ক্ষতি হবে, যেটা আমাদের ভবিষ্যতে সমস্যা করতে হবে, ওদেরও হবে, আমাদের হবে। তো যুদ্ধ সমস্যা সমাধান নয়, কিন্তু আমার মতে বলে যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা উচিত ছিল যে আন্তর্জাতিক মহল থেকে একটাই করা, যেটা হয়তো হয়তো এই মুহূর্তে কোনো রকম সমস্যা চলছে, হতে পারেনি, হয়নি বা হয়নি। যা আজকে বিদেশ সচিব গেছে এবং ভারতবর্ষ যে করার নজর রাখছে, সেটা আমরা সবসময় জানি, কারণ অলরেডি মণিপুর যে বর্ডার গুলো আছে, মণিপুর, ত্রিপুরা, আসাম যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার গুলো অলরেডি সিল হয়ে গেছে, সিল করে দেওয়া হয়েছে, এবং সমস্ত জায়গায় আপনাদের খবর নেই বা জানেন না, অলরেডি সেনাবাহিনীর গাড়ি সেখানে মোতায়েন করা হয়ে গেছে। এবং মানে কি বলবো, কিছু মিসাইল গাইডেড বা কিছু এতে মানে ড্রোন কিছু সেখানে মানে অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে, মানে ডিপ্লয় করা হয়ে গেছে। হয়তো আগামী দিন আরো কিছু হবে, কিন্তু আমার মতে বলে যুদ্ধ কিন্তু মানে সমাধান নয়। যুদ্ধ করে কিছু হয় না, যুদ্ধ করে হয়তো মাটি দখল করা যায়, কিন্তু মানুষের মন দখল করা যায় না। তো আমি চাইবো যে আন্তর্জাতিক মহলে এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে মানে ডিসকাশন করে বা কিছু করে, যাতে এই সমস্যার সমাধান মিটে যায়। আমরা তো দেখেছি হিন্দু সমাজের তরফ থেকে বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্ট বয়কট আমরা অবশ্যই করা যেতে পারে, একদম করা যেতে পারে। দেখুন, এটাও একটা যুদ্ধ না, আমাদের ভারত থেকে বহু গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে হ্যাঁ, আমরা এক্সপোর্ট করে থাকি। এক্সপোর্ট করে থাকি, এবং ওদের থেকেও আমাদের কিছু আসে। আজকের ডেটা দেখুন, আপনি অলরেডি আপনাকে বলে দিই, ভারতবর্ষ যেটা করে দিয়েছে, হয়তো আপনি জানে না, সব থেকে বড় কথা যেটা হচ্ছে, বাংলাদেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। এবং প্রত্যেকটা সমস্ত গার্মেন্টসটা টোটালটা যায় হচ্ছে ইন্ডিয়ান পোর্ট থেকে যায়, সব ইন্ডিয়ান পোর্ট আছে, ইন্ডিয়ান পোর্ট থেকে ওরা বিদেশে যায়। অলরেডি পোর্টগুলো সব বন্ধ, গার্মেন্টস ব্যবসা একদম তলানিতে ঠেকেছে, ঠিক আছে। অলরেডি ইন্ডিয়া থেকে যে আলু বা পেঁয়াজ রসুন যাওয়া, সেটা অলরেডি বন্ধ হয়েছে। তো এটাও তারা যুদ্ধ। হ্যাঁ, একদমই। তো পাতে মারলাম, তাতেই তো অনেকটা বড় কথা, যেটা পাকিস্তান হয়েছে, ভিখারি হয়ে গেছে পাকিস্তান। এও ভিখারিতে কত সময় লাগবে? তো আমরা দেখুন, যুদ্ধ করে মানুষ মেরে সমস্যার সমাধান হয় না, হাতে না পারি পাতে তো মারতে পারি। আজকে বাংলাদেশের প্রোডাক্ট আমাদের এখানে প্রাণ বলে যেটা চলে, ঠিক আছে, অনেক জায়গায় দেখছি যে অনেকে বয়কট করছে। তারপর ধরুন বাংলাদেশি যারা পর্যটক আসে, পর্যটক হোটেলও বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ব্যবসা আমাদেরও ক্ষতি হচ্ছে, কিছু হসপিটাল আমরা দেখি চিকিৎসা ক্ষেত্র অবশ্যই বন্ধ করেছে। দেখুন, কলকাতায় যত হসপিটাল আছে ম্যাক্সিমামটা বাংলাদেশি পেশেন্ট দিয়ে চলে, ঠিক আছে। অনেকে খুলে রেখেছে, যেমন আমি সেদিকে দেখলাম কোনো একটা হসপিটাল, আমাদের বেহালার কোনো একটা হসপিটাল লিখেছে এই মুহূর্তে যদি বাংলাদেশি পেশেন্ট আছে তাদের 10% ছাড় দেবো, ঠিক আছে। মনে করতে কোনো হসপিটাল লিখেছে একটা, দেবে বলেছে, কিন্তু সঠিক কিনা, মিথ্যে কিনা, সত্যি কিনা, কারণ আমি এটা সংবাদে দেখেছি। তো এবারে কেউ চায়, দেখুন, কেউ অসুস্থ হয়ে থাকুক, মারা যাক, সেটা চাই না, সুস্থভাবে বাঁচুক, কিন্তু যে ঘটনা চলছে তার প্রতিবাদে যদি এইটা যদি করে থাকে কোনো হসপিটাল করে থাকে, আমি তাকে সাধুবাদ জানাই। একদম। আমি গৌতম বাবুর কাছে এই বিষয়টা নিয়ে যাব, যে এই যে ভারতের তরফ থেকে কিছুভাবে হাতে না হোক পাতে মারার যে কথাটা বললেন, একমত আপনি যে এইভাবে কিছুটা শিক্ষা দেওয়া যেতে পারে বাংলাদেশ? না, নিশ্চয়ই। দেখুন, এই বিষয়টা তো যুদ্ধ কখনোই কাম্য নয়। তবে হ্যাঁ, আমরা যদি পাকিস্তানকেও বলতে পারি যে ঘাড়ে ঘুষকে মারেনি, আর আমাদের যদি এখন নিজের দেশ, নিজের শহর যদি এখন আশঙ্কায় থাকে, যদি বিপন্ন হয়, সেখানে তো সেই ব্যবস্থা নিতে হতেই পারে এবং সেই প্রস্তুতিটা রাখা উচিত। হ্যাঁ, তবে নিশ্চয়ই যুদ্ধ হলে সেখানে প্রাণ সংশয়ের ব্যাপার রয়েছে। তো আমরা শান্তি চাই এবং আমরা কখনোই যুদ্ধ চাই না। তবে বাংলাদেশকে হাতে নয় পাতে, বাংলাদেশকে সব দিক থেকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ভারতের কাছে রয়েছে।
এবং পূর্বেই ভারত চাইলে এটা করতে পারত। এইটা আমার একদম এই জায়গাটা প্রশ্ন, যে কার্যত বাংলাদেশে অনেক হিন্দুদের উপর অত্যাচারিত তারা হয়ে গিয়েছে, প্রাণেও মারা গেছে, এরকম ঘটনা হয়েছে। এতদিন পরও আমরা দেখেছি, আজ দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম বাংলাদেশের এক হিন্দু শ্রমিক, তাকে কিভাবে তার কপাল থেকে ফালি করে দেওয়া হয়েছে, তার পা ফালি করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাকে কিভাবে অর্ধজীবিত অবস্থায় তাকে মেরে চলে গেছে। এবং সাংবাদিকদের উপরে, হিন্দু এক সাংবাদিক সেখানকার পরিস্থিতির বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের কাছে যথেষ্ট ভারত সক্ষম, এটা এতে কোনো দ্বিমত নেই। পদক্ষেপটা আরো আগে নেওয়া হলে অনেক আগে নিলে ভারতের কাছে কোনো ব্যাপারই না। আপনাকে যেটা বললাম গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস এটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এটা আগেই নেওয়া উচিত, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কারণ আগে পদক্ষেপ নিলে কি হতো, আজকে যে জিনিসটা বৃহত্তর একটা আকারে চলে গেছে, সেটাকে হয়তো কিছুটা রোখা যেত। একদম শুরুতেই যদি পদক্ষেপ গ্রহণ করা, যদি বলে না বাচ্চারা যদি বেশি শুরুতেই কেন আমরা বলি শাসন করতে হয়, তাহলে সেটা বাড়াবাড়ি হয়। তো বাংলাদেশ ভারতের কাছে কিছুই না। বাংলাদেশ যদি এত বড় বড় কথা বলতে পারে, তারা এত যেভাবে হুমকি দিচ্ছে, সেই দিক থেকে ভারত সবসময় শান্তিপ্রিয়, সংবেদনশীল, ভারত সংবেদনশীল, হ্যাঁ। এবং আমরা কখনোই যুদ্ধ চাই না, কখনোই কারোর সাথে আমরা সুসম্পর্ক রাখতে চেয়েছি, আমরা আমাদের পরিষেবা দিয়ে এসেছি। কিন্তু যখন থেকেই এই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হলো, যেইভাবে হিন্দুদের উপর, যেভাবে সংখ্যালঘুর উপর, যেভাবে সর্বোপরি সকল মানুষের উপর যেভাবে প্রহার করা, মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে না, মেয়েরা বাজারে যেতে পারবে না, এটা কোথাকার নিয়ম? মেয়েরা কাঁদছে, ইউনিভার্সিটি থেকে মেয়েরা কাঁদতে কাঁদতে বেরিয়ে বাড়িতে যাচ্ছে, তার মানে কি এটা কি আগামী দিনে আফগানিস্তানে তৈরি হচ্ছে, পাকিস্তানে তৈরি হচ্ছে? তো ভারতকে এই জিনিস যখন থেকে শুরু হয়েছে, তখনই সরকার যদি এই ব্যবস্থা নিত, হয়তো এত বাড়াবাড়ি করার জায়গাটায় আজকে যেত। একদমই। আমি এই বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে আসবো। তুমি শুনতে পেলে যে কার্যত গৌতম বাবু বলছেন যে যদি ভারত আরো আগে এই ঘটনার আগে মোকাবিলা করতো বা আরো আগে কোনো পদক্ষেপ নিত, তাহলে এই ঘটনাটা তো বৃদ্ধি পেতে পারতো না। তুমি কি বলবে? একই মত তোমার? অবশ্যই, কারণ এর আগে আরো আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ভারতের কাছে যা সামরিক শক্তি আছে, তাতে আমরা আগে দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক হতে। সেইভাবে যদি বিপন্ন মানুষ যারা ভারতের কাছে আশ্রয় চাইছে, তাদের যদি রেস্কিউ করে আনা যেত এর আগে, তাহলে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত, অনেক মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করা যেত। কিন্তু ভারত সরকার এখনো অব্দি চুপ আছে, অনেক ভাবে বসে আলোচনা করে ব্যাপারটা দেখতে চাইছে। দেখা যাক ভবিষ্যতে কিনে আমাদের দল যে ডিসিশন নেবে ভারত সরকার তার পাশে আছে। একদমই, একদম এই বিষয়ের আলোচনা তো আমাদের চলবে, কারণ যতক্ষণ আমরা দেখেছি আজকে যে বিদেশ সচিবের সাথে, ভারতের বিদেশ সচিবের সাথে বাংলাদেশের বিদেশ সচিবের কার্যত বৈঠক হয় এবং সেখানে ইতিবাচক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং এই যে পরিস্থিতি, হিন্দুদের উপর অত্যাচার, এই পরিস্থিতি কি আদেও বন্ধ হবে বাংলাদেশে এই আজকের বৈঠকের পর, নাকি এই পরিস্থিতি কার্যত বজায় থেকে একই ধরনের ঘটনা ঘটতে থাকবে? যদি তাই হয়, তাহলে ভারতের তরফ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে হিন্দুদের পাশে থাকার স্বার্থে? এবং এখানে আরো একটা বিষয় ঢোকাবো, বিজেপির একজন নেতা কিন্তু বলেছেন যে 15 মিনিটের জন্য যদি বর্ডার গুলো খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি এই বিষয়টা নিয়ে দেবাশিস বাবুর কাছে। হ্যাঁ, বলেছে হায়দ্রাবাদের এমএলএ আমাদের ডি রাজা, উনি বলেছেন যে মোদিজিকে বলছে 15 মিনিট খুলে দেখুন, একদম খুলে দিলে তো বাংলাদেশ সাফ, কেন একদম ধুলে সাফ হয়ে যাবে। ঠিক আছে, আরো একটা বাজে কথা আছে, সেটা বলছি না মুখে, যাই হোক, বাদ দিন, এখন ফেসবুকে এখন ট্রেন্ড হয়ে গেছে। তো বাংলাদেশকে দেখুন, প্রায়োরিটি আজকে সবাই বলছে একটু আগে দিলে। দেখুন, আমার বাড়ির পাশে প্রতিবেশী বাড়িতে রেগুলার ঝগড়া হচ্ছে। আপনি কান পেতে শুনছেন, আপনি তার ঘরে ঢুকতে পারেন যে কি নিয়ে তার স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে। যদি সেই ঝগড়া আসে বাইরে না আসে, ততক্ষণ কিন্তু আপনি তার বাড়িকে বলতে পারেন না যে আপনি, সে বলতেই পারে ভাই, কিন্তু সেখানে তো কার্যত আক্রান্ত হচ্ছে, আমাদের আক্রান্ত হচ্ছে। দেখুন, কিন্তু প্রতিবেশীর ঘরে আগুন লেগে গেলে তো হেল্প করতেই হবে তাকে। আক্রান্তটা অনেকদিন ধরেই হচ্ছে, অনেকদিন ধরে হচ্ছে, হাসিনা আমলেও হয়েছে। ঠিক আছে, আজকে যে ইসকনের উপর যে হামলাটা হয়েছে, ঠিক আছে, সেটা দেখুন, সেটা তো মানে কি বলবো, মানে এটা এর তো মানে প্রতিবাদ জানানো ভাষাটা নেই। ঠিক আছে, কিন্তু ঘটনা হলো আজকের মমতা ব্যানার্জি এই কথাটা বলেছে, শুনে ভালো লেগেছে, শ্রদ্ধা জানাই তার জন্য। কিন্তু আপনি একটা কথা বলুন তো, এই কিছুদিন আগে আমাদের বেশি দূর না, বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ একজন বিধায়ক
পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, হিন্দুরা 30%, কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবো। উনি কি প্রতিবাদটা করেছিলেন বলুন তো? আজকে বাড়তে দেওয়া হচ্ছে, বাড়তে বাড়তে একটা জায়গা চলে গেলে আপনি থামাতে পারেন না। তো ন্যাচারালি আপনি ঘরটাকেই সামলাতে পারছেন না। আপনি আজকে বলেছেন বাংলাদেশের ব্যাপারে, কারণ বাংলাদেশ যেটা বলেছে যে এটা নবাবের জায়গা ছিল, বাংলা বিহার উড়িষ্যা। নবাবে কি বাদ দিলে জায়গা? সরি, বাজে কথা বলে ফেলতে পারি, ঠিক আছে? তো তারা নাকি দখল করবে এটা, কারণ আপনি হয়তো ভালো শোনেন নির্বাচিতে যে রংপুর, খুলনা আর চট্টগ্রাম স্বাধীনতা চাইছে, কারণ ওখানে হিন্দু দেশের স্বাধীন আছে। সেই ব্যাপারেই করতে গিয়ে আজকে বিএনপির যে যুগ্ম সচিব বা যে আছে সেই হুমকিটা দিচ্ছে যে তাহলে আমাদের এই 3টে জায়গা আমাদের দিতে হবে, ফেরত দিতে হবে, ঠিক আছে? দেখুন, যেটা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আলটিমেটলি যদি আজকে পশ্চিমবঙ্গটা যদি ঠিকঠাক না হতো, তাহলে পশ্চিমবঙ্গটাও কিন্তু ওদের মধ্যে চলে যেত, ঠিক আছে? তো এটা হয়তো আমরাও ভুক্তভোগী হতাম, কিন্তু এখন মানে কি বলবো, যেটা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার, ঠিক আছে? আর আগে বলে পরে বলে কোনো কথা নেই, যেটা হচ্ছে সেটা দরকার আছে। এবং আমরা চাই কাউকে হাতে না মেরে তার ভাতে, আর পাকিস্তানি বললে পাকিস্তানের আমরা যেটা বলি বুঝতে পারেনগে, দেখুন পাকিস্তান আমাদের অনেকবার আক্রমণ করেছে, আমরা দেখেছি, যেটা মুম্বাই হামলা হলো বা আরো জায়গায় মামলা হচ্ছে, ঠিক আছে? এবং কন্টিনিউ হয়েও যাচ্ছে, কাশ্মীর হয়ে যাচ্ছে। তো পাকিস্তানকে জব্দ করার জন্য তাকে ভারতকে মারতে হবে, ঠিক আছে? জঙ্গি আস্থা মানে আদুর ঘর যেটা। এবং সব থেকে মজার কথা, যারা বলেছিল যে মাসুদ আজহার পালিয়ে গেছে, আফগানিস্তান পালিয়ে গেছে, রিসেন্ট একটা খবর আপনি দেখেছেন নিয়ে যাই না, ওইখানকারই একটা বোধহয় কি এটা ছিল, সেই ব্যাপারে বোধহয় মাসুদ আজহার প্রকাশ্যে এসে জনসভা করেছে। তো ন্যাচারালি তারা জঙ্গি তৈরি করে। আজকের এই যে বাংলাদেশ এটা হচ্ছে, তার সঙ্গে পাকিস্তানের মদতটা অবশ্যই রয়েছে, পাকিস্তান চায়নার মদতটা রয়েছে। তো সেই মদতটা যেখানে আছে, সেখানে হট করে ইন্ডিয়া ঢুকে কাজ করতে পারে না, তাহলে ইন্ডিয়ার উপরে আক্রমণ হতে পারে। তো আমার দেশটাকেও আমাকে সেভ করতে হবে, আগে আমার দেশের নাগরিকও সেভ করতে হবে। না, সে তো 100 বার কার্যত। এবং হিন্দু যেখানে একটা বড় বিষয়, অবশ্যই দেখুন, আমি আপনাকে কি বললাম, আপনি হয়তো আক্রমণ হচ্ছে না, কিন্তু সেখানে আমাদের যারা অবশ্যই হচ্ছে। এবং আপনাকে বলে দিই, আজকের ডেটে দাঁড়িয়ে 36% হিন্দু ছিল, আজকে সেখানে ঠেকেছে 6% ঠেকেছে। তাহলে এত হিন্দু গেল কোথায়, ঠিক আছে? তো আক্রমণটা প্রথম থেকেই হয়ে চলেছে বাংলাদেশে, এবং চোরাগোপ্তা আক্রমণ হয়। এবার যেটা হয়ে গেছে প্রকাশ্যে হচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, প্রতিটা খবরের চ্যানেল দেখে যাচ্ছে, ঠিক আছে? তো এইখান থেকে বেরিয়ে আসার জন্য একটাই রাস্তা, আমিও বলবো যে প্রত্যেকটা সরকার, যে স্টেটগুলো আমাদের মানে পার্শ্ববর্তী স্টেটে, প্রত্যেকটা স্টেটের সরকার এবং দেশের সরকারকে এই ব্যাপারে আলোচনা করে এগিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের যেহেতু বাংলাদেশের একটা বড় বর্ডার আছে, তো সে প্রত্যেকটা স্টেটকেই এগিয়ে আসা উচিত। এবং প্রত্যেক স্টেটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বা দেশের যারা আছেন ব্যবস্থা, তারা যদি বসে ঠিক করে, তাহলে আমাদের অনেকটা বেটার কাজ হবে। একদমই। এই যে বিষয় আজকে আমাদের আলোচনা ছিল, কার্যত প্রত্যেক দল নির্বিশেষে একটাই মতামত, যাতে এই যে অত্যাচারের পালা সেটা যেন বন্ধ হয়। এবং আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, যে এই আবহের মধ্যেই কিন্তু রাজ্যপালের সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে একটি বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে সৌজন্য সাক্ষাৎ যেমনটা বলা হয়েছে, কিন্তু আদৌ এই বৈঠকের পর কি নতুন কোনো পন্থা উঠে আসার সম্ভাবনা রয়েছে, তা আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো। এবং এই বাংলাদেশের এই খবরের বিষয়ে আমাদের তো নজর থাকবেই। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর বাংলা সংবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই।